রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে আজ তারেক রহমানের বৈঠক। প্রাধান্য পেতে পারে নির্বাচন ও গণভোট। শহীদ হাদি হত্যা মামলায় পুলিশের দেওয়া অভিযোগপত্রে বাদীর অসন্তোষ, আদালতে নারাজি দাখিল। 12 ফেব্রুয়ারি পাবনা 1 ও 2 আসনের নির্বাচন, আপিল বিভাগ। সিরাজগঞ্জে বিএনপির ঘাঁটি ভাঙতে মরিয়া জামায়াত। বেগম খালেদা জিয়ার স্মরণে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক শোক সভা কাল। আসসালামু আলাইকুম, আফসানা পিয়া স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে আজ বৈঠক করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক হওয়ার কথা রয়েছে। এর আগে গত বছরের 13 জুন প্রধান উপদেষ্টা লন্ডন সফরকালে তার সাথে প্রথম বৈঠক করেন বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর গত 25 ডিসেম্বর 17 বছর নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফিরলে বিমানবন্দরে তারেক রহমানের সাথে ফোনে কথা বলেন প্রধান উপদেষ্টা। গত 30 ডিসেম্বর বিএনপির তৎকালীন চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করার পর গত 9 জানুয়ারি বিএনপি চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন তার ছেলে তারেক রহমান। যমুনার সামনে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট ইমরুল আহসান, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ইমরুল, তারেক রহমান কি এসেছেন আর কখন বৈঠকটি হতে পারে? পিয়া, সন্ধ্যা 6টায় আনুষ্ঠানিক সময় দেওয়া হয়েছে। তারেক রহমান বিএনপির চেয়ারম্যান উনি আসবেন, এবং যে তথ্যটি সর্বশেষ যে তথ্যটি সেটি আগে জানিয়ে রাখি যে বিএনপির চেয়ারম্যান উনি সপরিবারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করতে আসছেন সন্ধ্যা 6টায়। অর্থাৎ তার স্ত্রী, সন্তান, মেয়ে থাকবেন এখানে। এবং এই বাইরে আমরা যতটুকু এখন পর্যন্ত জানতে পেরেছি যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, ওনারা দুজন তার এই বৈঠকে তারেক রহমানের সাথে থাকবেন। 7 মাস 2 দিন পর আনুষ্ঠানিকভাবে তারা আবার বৈঠক করছেন, যেটা আপনি আগের সংবাদে উল্লেখ করেছেন যে গত বছরের 13 জুন লন্ডনে প্রধান উপদেষ্টার সাথে আনুষ্ঠানিক বৈঠক করেছিলেন। সেখানে আসলে এই নির্বাচনের তারিখ, মানে নির্বাচনের যে সময়সীমা, যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সেই বিষয়টিতে একটি সমঝোতা হয়েছিল, এবং আজকের বৈঠকে এই নির্বাচন সংক্রান্ত যে পরিবেশ, সার্বিক এই পরিবেশ নিয়ে আলোচনা হতে পারে। যদিও দুই পক্ষের কোনো পক্ষ থেকে আমাদেরকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি যে এই বৈঠকের মূল এজেন্ডা কি। কিছুক্ষণ আগে আসিফ নজরুল, অন্যতম উপদেষ্টা সরকারের, উনি একটি সংবাদ সম্মেলন করেছেন এবং সেখানে উনি জানিয়েছেন যে কোনো এজেন্ডা নয়, শুধু সৌজন্য সাক্ষাৎ করার জন্য উনি সপরিবারে আসছেন তারেক রহমান। হয়তো বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অথবা সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের ব্রিফ করতে পারেন। সেক্ষেত্রে হয়তো আমরা বিস্তারিত জানতে পারবো যে এখানে আসলে কি আলোচনা হলো তারেক রহমান এবং ডক্টর ইউনূসের মধ্যে। তবে ধারণা করা হচ্ছে যে যেহেতু আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন, এই নির্বাচনের সামনে রেখে গণভোট আছে একই দিনে, সেই বিষয়টি, সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, এই বিষয়গুলো হয়তো বৈঠকে আসতে পারে, যদিও সৌজন্য বৈঠক বলা হচ্ছে। আরেকটি বিষয় যে তারেক রহমানের মা বেগম খালেদা জিয়া, উনি গত 30 ডিসেম্বর মারা গিয়েছেন। তো আগামীকাল নাগরিক কমিটির পক্ষ থেকে একটি শোক সভার আয়োজন করা হয়েছে। ধারণা করা হচ্ছে যে তারেক রহমান সেই শোক সভায় ডক্টর ইউনূসকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানাতে পারেন এই বৈঠক থেকে। জানছিলাম প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠকের খবর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আসন সমঝোতা চূড়ান্ত করেছে জামায়াত ইসলামী সহ সমমনা 11 দল। রাত 8টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দলগুলোর শীর্ষ নেতাদের উপস্থিতিতে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হতে পারে। সকালে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে 10 দলের শীর্ষ নেতাদের বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের এমনটি জানিয়েছেন জোটের শীর্ষ নেতারা। বৈঠকে অংশ নেয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ, তবে বৈঠকের আগে ও পরে ইসলামী আন্দোলনের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। প্রথম কথা হচ্ছে, আমরা কোনো ঝামেলার ভিতরে নাই, এবং আমাদের ভিতরে যে আলাপ আলোচনা হচ্ছে কিছুটা মত ভিন্নতা হচ্ছে, এটা ঝামেলা বলা যায় না। ইসলামী আন্দোলনের ব্যাপারে আমাদের প্রত্যাশা
যে ইনশাল্লাহ আমরা যেভাবে একসাথে শুরু করেছিলাম আমরা একসাথেই সামনের দিকে অগ্রসর হতে পারবো। আমরা এখনও আশাবাদী ইনশাল্লাহ। এজেন্ডাগুলো রয়েছে সংস্কার, দুর্নীতি বিরোধিতা, আধিপত্যবাদ বিরোধিতা। সেই এজেন্ডাগুলোকে সামনে রেখে আমরা একটা ঐক্যবদ্ধ জায়গায় নির্বাচনে অংশগ্রহণ করব এবং সবাইকে সহযোগিতা করে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের মাধ্যমে আমরা গণতন্ত্রে উত্তরণ করব। রক্তের অক্ষরে লেখা জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে আয়োজিত ইমাম সম্মেলনে তিনি কথা বলেন। আলী রিয়াজ আরও বলেন, গত ১৬ বছরে বাংলাদেশের যে রাষ্ট্র ব্যবস্থা একজন ব্যক্তিকেন্দ্রিক হয়ে গিয়েছিল, সংবিধানের দোহাই দিয়ে যিনি একচ্ছত্র ক্ষমতার অধিকারী হয়েছিলেন, সেই সংবিধানের বিভিন্ন ধারা পরিবর্তন সংশোধন করতে হলে গণভোটে অবশ্যই হ্যাঁকে বিজয়ী করতে হবে। আপনার ভাইয়ের, আমার ভাইয়ের, আমাদের সকলের, প্রত্যেকের ভাই বোন সন্তানের রক্তে তৈরি করা হয়েছে জুলাই সনদ। আসুন আমরা সকলে মিলে, আপনার হাতে যে চাবি সেটা দেশের চাবি, দরজাটা খুলুন। সামনে এক অপরিমেয় সম্ভাবনার বাংলাদেশ, যেখানে আমরা সকলে মিলে চেষ্টা করব একটা ইনসাফ ভিত্তিক জবাবদিহিমূলক গণতান্ত্রিক ব্যবস্থা যেন তৈরি করা যায়। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদী হত্যা মামলায় ডিবি পুলিশের দেয়া অভিযোগপত্রে অসন্তোষ জানিয়ে আদালতে নারাজি দাখিল করেছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। দুপুরে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জসিতা ইসলামের আদালতে মামলার বাদী এ নারাজির আবেদন জমা দেন। জাবের আদালতে দাবি করেন, এই অভিযোগপত্রের মাধ্যমে হাদী হত্যার মূল আসামি বা ঘটনাকে আড়াল করা হয়েছে। বিস্তারিত নাহিদ প্রিন্সের রিপোর্টে। জুলাই গণ অভ্যুত্থানের আন্দোলনকারী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে ছদ্মবেশী আততায়ী প্রকাশ্যে গুলি করে 12 ডিসেম্বর। সেই ঘটনায় তখন সারা দেশে তোলপাড় সৃষ্টি হয়। একজন স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থীর উপর মোটরসাইকেল আরোহীর গুলির ঘটনায় প্রতিবাদের ঝড় ওঠে সারা দেশে। উন্নত চিকিৎসার জন্য হাদীকে নেওয়া হয় সিঙ্গাপুরে, কিন্তু সকলের ভালোবাসা পেছনে ফেলে হাদী পাড়ি জমান পরপারে। তার জানাজায় জনস্রোতে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি আরও জোরালো হয়। খুনিদের গ্রেপ্তারে আলটিমেটামও দেয় ইনকিলাব মঞ্চ। এমন প্রেক্ষাপটে পালিয়ে যাওয়া ফয়সাল করিম মাসুদকে হত্যাকারী এবং হত্যার নির্দেশদাতা হিসেবে ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি সহ 17 জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। কিন্তু চার্জশিটে হত্যার উদ্দেশ্য এবং এর সাথে জড়িত খলনায়কদের সামনে আনা হয়নি। অনেকটা জোড়াতালি দিয়ে দায়সারা একটি প্রতিবেদন বলে মনে করছেন মামলার বাদী ও ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। জাবেরের পক্ষে অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান মুকুল এ বিষয়ে শুনানিতে দাবি করেন, এই অভিযোগপত্রের মাধ্যমে হাদী হত্যার মূল আসামি বা ঘটনা উন্মোচিত করা হয়নি। এই এক্সিকিউটরদেরকে যারা সেফ এক্সিট করে দিয়েছে, আপনারা জানেন যে 7-8জন আসামিকে এখন পর্যন্ত গ্রেপ্তারই করে নাই, যারা মূল হত্যার সাথে জড়িত। এই পুরো চেইনটাকে এই চার্জশিটে আমরা অনুপস্থিত দেখেছি, যার কারণে আমরা এই নারাজি দিয়েছি। এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, আদালত চার্জশিটে নারাজির আবেদন গ্রহণ করে মামলাটি সিআইডিকে পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছে। অভিযোগপত্র অথবা চার্জশিটটা দাখিল করা হয়েছে এই বিষয়ে তিনি সন্তুষ্ট না, সেই জন্য তারা আজকে একটা নারাজি দরখাস্ত দাখিল করেছে। দাখিল করে তারা এটাকে ফার্দার ইনভেস্টিগেশনের জন্য এই দরখাস্ত দিয়েছে। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। গত 4 সেপ্টেম্বর সীমানা পুনর্নির্ধারণ করে নির্বাচন কমিশনের জারি করা গেজেটের সীমানা অনুযায়ী আগামী 12 ফেব্রুয়ারি পাবনা 1 ও 2 আসনে নির্বাচন করতে বাধা নেই বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। অর্থাৎ সাঁথিয়া উপজেলাকে পাবনা 1 আসন এবং সুজানগর ও বেড়া মিলে পাবনা 2 আসন বলে গণ্য হবে। পাবনা 1 আসন থেকে বেড়া উপজেলার 4টি ইউনিয়ন ও পৌরসভা বাদ দিয়ে পাবনা 2 আসনের সঙ্গে জুড়ে দেওয়া সংক্রান্ত নির্বাচন কমিশনের গেজেট অবৈধ ঘোষণার রায় স্থগিত করে বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল। সিরাজগঞ্জে শক্তিমত্তার জানান দিয়ে বিএনপির শক্ত ঘাঁটি ভাঙতে চায় জামায়াত ইসলামী। দুর্গে হানা দিতে বসে নেই এনসিপি সহ অন্যরাও।
নির্বাচনী ঢেউয়ে উত্তাল 6টি আসন। সিরাজগঞ্জ 2 ও 4 আসনে বিএনপি জামায়াতের হেভি ওয়েট প্রার্থীদের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছে। আর সব মাপকাঠিতে প্রার্থী নির্বাচনের অপেক্ষায় ভোটাররা। শরীফুল ইসলাম ইন্নার পাঠানো রিপোর্ট। উত্তরাঞ্চলের প্রবেশদ্বার সিরাজগঞ্জ, তাছাড়াও নানা খ্যাতি আছে এ জেলার। বিগত সময়ে কথিত নির্বাচনে সবকয়টি আসন ছিনিয়ে নেয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। সিরাজগঞ্জ 1 আসন ছাড়া বাকি 5 আসনই বিএনপির দুর্গ বলে পরিচিত। বিএনপি এবার মরিয়া 6টি আসন পুনরুদ্ধারে। নানা কার্যক্রমের মধ্য দিয়ে জনগণের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে দলের প্রার্থীরা। তবে বসেনি জামায়াতে ইসলামী। নিজেদের পরিকল্পনা ও তা বাস্তবায়ন নিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন। সিরাজগঞ্জ 2 আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও সিরাজগঞ্জ 4 আসনে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান লড়ছেন। আমি আশা করি যে এই নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে মানুষ এসে সাজগোজ করে এসে ভোট দেবে। এর আগেও সিরাজগঞ্জে বলছি, সবচেয়ে বড় সিরাজগঞ্জ হলো একটা সুন্দর সিরাজগঞ্জ তৈরি করা। আমি আহ্বান জানাবো অনতিবিলম্বে নির্বাচনের পূর্বে অবৈধ অস্ত্র উদ্ধার এবং সরকারি যে অস্ত্রগুলো খোয়া গেছে সেগুলো উদ্ধারের জন্য কার্যকরী ব্যবস্থা গ্রহণ করে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ফেরার জন্য চেষ্টা করবেন। আশা করছি একটি সুন্দর নির্বাচন আমাদের বাংলাদেশের মানুষের কাছে নির্বাচন কমিশনের সহ সিরাজগঞ্জের সংশ্লিষ্ট যারা কাজ করছেন, দায়িত্বরত আছেন, তারা উপহার দিতে পারবেন। সিরাজগঞ্জে মোট 6টি আসন। 1 আসনে ভোটার সংখ্যা 3,94,672। 2 আসনে ভোটার 4,04,507 জন। 3 আসনে ভোটার 4,14,843 জন। 4 আসনে মোট ভোটার 4,43,441 জন। 5 আসনে মোট ভোটার 4,98,661 আর 6 আসনে ভোটার 4,56,379। ভোটাররা বলছেন সৎ ও যোগ্য প্রার্থীকে তারা বেছে নেবেন, সে যে দলেরই হোক। যে সরকারি আসুক উনি সুষ্ঠুভাবে দেশটা পরিচালনা করুক, আমরা প্রত্যাশা করি। আমি একজন সৎ এবং আদর্শ সরকার চাই, যে দেশের জনগণের পাশে সবসময় থাকবে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যোগ্য প্রার্থীরা জনগণের প্রতিনিধিত্ব করবেন, সেই আশা ভোটারদের। এনটিভি নিউজ ডেস্ক। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে কাল অনুষ্ঠিত হবে নাগরিক শোক সভা। নাগরিক সমাজের ব্যানারে অনুষ্ঠেয় এ সভায় রাজনীতিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেবে। এ উপলক্ষে রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হয়। শোক সভাটি সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শুরু হবে দুপুর 2:30টায়। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে এনটিভি। ইফতেখার রেজা রিপোর্ট। ছেড়ে আমি কোথাও যাব না, এই দেশই হলো আমার একমাত্র ঠিকানা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে শুক্রবার নাগরিক শোক সভায় রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হবে। তবে তারা রাখবেন না কোনো বক্তব্য। আমন্ত্রণ জানানো হয়েছে খালেদা জিয়ার পরিবারের সকল সদস্যদের। রাজনৈতিক দলগুলোকেও আমন্ত্রণ জানানো হয়েছে, তবে তারা থাকবেন দর্শকদের সারিতে। সমাজ এবং দেশের জন্য যেসব নাগরিকরা অবদান রেখে চলছেন, তারাই বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এতে প্রায় 5,000 অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে বিশেষভাবে উল্লেখ করা হয়, গণমাধ্যম কর্মীসহ অতিথিরা আমন্ত্রণপত্র ছাড়া শোক সভায় অংশ নিতে পারবেন না। শোক সভার ভাব গাম্ভীর্য বজায় রাখতে সকলের সহযোগিতাও চাওয়া হয়। নাগরিক শোক সভায় সভাপতিত্ব করবেন সাবেক বিচারপতি সৈয়দ জে.আর. মোদাচ্ছির হোসেন। এই উদ্যোগে আমাদের বিদেশি মিশন সময়েরও একটা উল্লেখযোগ্য অংশ যোগ দেবেন। আপনাদের এই অনুষ্ঠানে আমরা আপনাদের কাছ থেকে সার্বিক সহযোগিতা চাই। বেগম খালেদা জিয়ার স্মরণ সভা ঘিরে নেওয়া হচ্ছে সকল ধরনের প্রস্তুতি। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। এবার বিসিবি প্রসঙ্গ। পরিচালক নাজমুল ইসলামকে অর্থ কমিটির প্রধানের পদসহ সব ধরনের কার্যক্রম থেকে অব্যাহতি দিচ্ছে বিসিবি। বিকেলে বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে সংস্থাটি। তবে বোর্ডের গঠনতন্ত্রের বাধ্যবাধকতায় এখনও পরিচালক পদ থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে না নাজমুলকে। এদিন দুপুরে 48 ঘন্টার মধ্যে নাজমুলকে কারণ দর্শানোর নোটিশ দেয়
বিসিবি। এর আগে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে না গিয়ে বনানীর একটি হোটেলে উপস্থিত হন ক্রিকেটাররা। সেখানে কোয়াব নেতাদের সঙ্গে বৈঠকের পর নাজমুলের পদত্যাগের বিষয়ে অনড় থাকার সিদ্ধান্ত জানায় তারা। কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন বলেন, নাজমুলের মন্তব্য ক্রিকেট সংশ্লিষ্ট সবাইকে অপমান করেছে। বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার মিঠু হোটেলে উপস্থিত হয়েও ক্রিকেটারদের মাঠে ফেরাতে ব্যর্থ হন। বিপিএলের দিনের প্রথম খেলায় চট্টগ্রাম রয়্যালসের প্রতিপক্ষ ছিল নোয়াখালী এক্সপ্রেস। সন্ধ্যায় সিলেট টাইটান্স রাজশাহী ওয়ারিয়র্সের খেলা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। নির্বাচনী অঙ্গন ও রাজনৈতিক দল কুলুষিত হয়ে গেছে। এখনও বেশিরভাগ প্রার্থী কালো টাকার মালিক। পেশিশক্তি নির্ভর রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছে বলে মন্তব্য করেছেন নাগরিক সমাজের সম্পাদক বদিউল আলম মজুমদার। সকালে রাজশাহী নগরীর একটি রেস্তোরাঁয় সুজন জেলা ও মহানগর কমিটির উদ্যোগে নাগরিক ভাবনা বিষয়ক আলোচনা সভায় তিনি কথা বলেন। সুজন সম্পাদক বলেন, বহুদিন আন্দোলন সংগ্রামে দলের অনুগত থাকলেও 2 কোটি টাকা দিতে না পারায় মনোনয়ন না পাওয়ার ঘটনা এবারও ঘটেছে। রাজনৈতিক দলগুলো দুর্নীতির সাথে জড়িত। বদিউল আলম বলেন, সবচেয়ে বেশি দরকার নির্বাচন কমিশনের পরিবর্তন। কুলুষিত রাজনৈতিক অঙ্গন এবং কুলুষিত নির্বাচনী অঙ্গন, এটার মূল চালিকা শক্তি হলো টাকা। আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটাকে এমন করে ফেলেছে, টাকা দিয়ে কেনা যায় এরকম গণতন্ত্র। যে টাকা হলেই আমি সংসদ সদস্য হতে পারি, টাকা হলেই আমি আরও বড় বড় পদে অধিষ্ঠিত হতে পারি, এবং টাকা হলে অনেক কিছুই করা যায়। চাঁদপুরের ফরিদগঞ্জে প্রায় 2 কোটি টাকা ব্যয়ে সড়ক সংস্কার শেষ হওয়ার আগেই উঠে যাচ্ছে রাস্তার কার্পেটিং। এতে ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, কাজ পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠান নিম্নমানের বিটুমিন, খোয়া ও অন্যান্য নির্মাণ সামগ্রী দিয়ে রাস্তা ঢালাইয়ের কিছুদিনের মধ্যেই কার্পেটিং উঠে যাচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা। পরিদর্শন শেষে ফরিদগঞ্জ উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আবরার আহমদ জানান, কাজের মানে অনিয়ম পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এলজিইডির আওতায় প্রায় 1,97,00,000 টাকা ব্যয়ে ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দিয়া ইসলামগঞ্জ সড়কে 2700 মিটার সংস্কারের কাজ শুরু হয়। দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনী যথাযথ ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেছেন বাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। দুপুরে খুলনা শিপইয়ার্ডে নির্মিত LCT 101-এর লঞ্চিং অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নৌপ্রধান বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার জন্য সশস্ত্র বাহিনী প্রতিটি সদস্য আন্তরিকতার সাথে তাদের দায়িত্ব পালন করবে। অনুষ্ঠানে সামরিক, বেসামরিক বিভিন্ন উচ্চ পদস্থ কর্মকর্তাগণ এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা এ সময় উপস্থিত ছিলেন। এদেশের নারীদের উন্নয়ন ও মর্যাদা রক্ষায় যা কিছু হয়েছে বিএনপির মাধ্যমেই তা হয়েছে বলে মন্তব্য করেছেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি আরও বলেন, বিএনপি আগামীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে তারেক রহমানের ঘোষণা অনুযায়ী একজন নারীকে পরিবারের অভিভাবক নির্বাচন করা হবে এবং তার মাধ্যমে ফ্যামিলি কার্ডে ভাতা প্রদান করা হবে। দুপুরে নাটোর জেলা বিএনপি কার্যালয়ে জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলে দুলু। নেত্রকোনার মদনে বীর মুক্তিযোদ্ধা আলতাবুর রহমান ভূঁইয়াকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। দুপুরে উপজেলার চানগাঁও গ্রামের নিজ বাড়িতে প্রশাসনের উদ্যোগে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। শেষ করছি ঐতিহ্যবাহী মাছের মেলার খবর দিয়ে। শরীয়তপুরের সদর উপজেলার মনোহর বাজারে বসেছে জোর মাছের মেলা। পৌষের শেষ ও মাঘের শুরুতে হওয়া এই মেলার বয়স অন্তত 200 বছর। এর বিশেষ আকর্ষণ ইলিশ মাছ আর বেগুন। এদিন মেলায় আসা সবাই ঘরে ফিরেন জোড়া ইলিশ আর বেগুন নিয়ে, তাই এর নাম জোর মাছের মেলা। যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে আজ তারেক রহমানের বৈঠক, প্রাধান্য পেতে পারে নির্বাচন ও গণভোট। হাদি হত্যা মামলায় পুলিশের অভিযোগপত্রে বাদীর আদালতে
নারাজি মঞ্জুর, সিআইডিকে পুনর্তদন্তের নির্দেশ। 12 ফেব্রুয়ারি পাবনা 1 ও 2 আসনের নির্বাচন, আপিল বিভাগ। সিরাজগঞ্জে বিএনপির ঘাঁটি ভাঙতে মরিয়া জামায়াত। বেগম খালেদা জিয়ার স্মরণে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক শোক সভা কাল। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।